ভাঙনের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিরপুরে শেষবার ক্রিকেটারদের সাথে বুলবুল। বিসিবি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্তের আভাস, তদন্ত রিপোর্ট এখন ক্রীড়া পরিষদের টেবিলে, কঠোর অবস্থানের ইঙ্গিত সাবেক উপদেষ্টা আসিফের। স্বপ্ন সত্যি হলো বাংলার লিজেন্ড মোহাম্মদ রফিকের, মাঠ কাঁপানো অলরাউন্ডার বাংলাদেশ দলের কোচিং প্যানেলে। আমেরিকান রেস্তোরাঁ থেকেই দুই ফুটবল স্টার রোনাল্ড ডেকলানের উত্থান, যেভাবে ভাই জোড়া হলো বাংলার ফুটবলের জান। ফিফা বিশ্বকাপ সমর্থকদের জন্য হতে যাচ্ছে গলার কাঁটা, যুক্তরাষ্ট্রে খেলা দেখবে তো দর্শকরা। দেশের ক্রিকেট আঙ্গন ভাঙনের পথে, একতরফা নির্বাচন হয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্বে থাকাকালে। একে একে সরে গেলেন বুলবুলের বিসিবির শীর্ষ পরিচালকরা। একদিনে হালি খানিক পরিচালক সরে গেছেন, বর্তমান 18তে এসে ঠেকেছে তা। নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা হবে সামনে সব পক্ষের অংশগ্রহণে। আমিনুল ইসলাম বুলবুল তাই শেষবারের মতো দেখাও করলেন মিরপুরের নিউজিল্যান্ড সিরিজে থাকা ক্রিকেটারদের সঙ্গে। এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। একে একে ক্রিকেট বোর্ডের পরিচালকরা পদত্যাগ করে ফেলছেন। 7 জন পরিচালক এরই মধ্যে নিজ ইচ্ছাতেই সরে গেছেন। তবে সবাই সরে গেলেও রয়ে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেই যাচ্ছেন, ক্রিকেট বোর্ড থেকে যদি সবাই সরে যায় তবে সর্বশেষ ব্যক্তি হিসেবে তিনিই থাকবেন এই চেয়ারে। দীর্ঘদিন আইসিসিতে কাজ করার প্রসঙ্গ তুলে বুলবুল বলেন, আইসিসিতে কাজ করার সুবাদে ক্রিকেট নিয়ে তার অনেক বেশি কাজ করা হয়েছে। দেশের ক্রিকেট যাতে সেই সুবিধাটা পায়, সেই সার্ভিসটা পায়, সেজন্য বুলবুল কাজ করে যেতে চান। বিসিবি নির্বাচন নিয়ে এরই মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। যে কোনো সময় এক ঘোষণাতেই ফুল স্টপ হয়ে যাবে বুলবুল নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের। অনেকটা শেষবারের মতোই দেখা করলেন ক্রিকেটারদের সঙ্গে। খানিকক্ষণের জন্য সবার সঙ্গে কথাও হলো, কোচদের সঙ্গেও বৈঠক করলেন। সামনেই নিউজিল্যান্ড সিরিজ, বাংলাদেশ খেলবে 2027 ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অনেক খেলা হোমে এবং অ্যাওয়েতে। বুলবুল মাঠের পারফরমেন্সের দিকে মনোযোগী হতে বললেন ক্রিকেটারদের। সেই দৃশ্যই ধরা পড়ল মিরপুর হোম অফ ক্রিকেটে রোববার দিন জুড়ে। বুলবুল বিশ্বাস করেন, তিনি তার অভিজ্ঞতার কিছুটা হলেও বাংলাদেশ ক্রিকেটে রাখতে পেরেছেন, তাই শেষ দিন অবধি কাজ করে যেতে চান। ক্রিকেট উন্নয়নেই তার সব মনোযোগ। তামিম ইকবাল নিজে যতটুকু বোর্ডে আসা নিয়ে চিন্তিত, তার থেকে তামিম ইকবাল বোর্ডে চলে আসতে পারেন এই নিয়ে বুলবুলরা বেশি চিন্তিত। এই বোর্ডের সবচেয়ে বড় ভুল বা বড় 2 নম্বরে যেটা, যে তারা তো আসলে অবৈধ পন্থায় ইলেক্টেড হয়েছে, তাই না? তো যেই বোর্ডের আসলে নির্বাচনের প্রসেসটাই 2 নম্বরই ছিল, যেখানটায় স্বয়ং প্রেসিডেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিঠি জেলা প্রশাসক, মিনিস্ট্রি তাদের কাছে ইস্যু করেছেন, তার যেভাবে সুবিধা সেভাবে। আর যেই ক্রিকেট বোর্ডে মানে আপনি তদন্ত প্রতিবেদন তো আজকে দিল, সেটা ভুলে যান। গতকাল পর্যন্ত এই ক্রিকেট বোর্ডের 7 জন পরিচালক, যাদের 6 জন ক্লাব ক্যাটাগরি, মনে করেন না যে তারা এরকম একটা বিতর্কিত বোর্ডে থাকার যোগ্য। সেখানটায় তো আসলে আপনি, আমি কিংবা আমাদের অন্য যারা রয়েছে, যারা উচ্চবিত্ত, যারা নিম্নবিত্ত, যারা ক্রিকেট ফলো করে, যারা সরকারে রয়েছে, যারা গণমাধ্যমে রয়েছে, কারোই আসলে এখানটায় খুব বেশি মানে কি বলবো টেনশন করার দরকার নেই যে এই বোর্ডে কী চলছে। একটা ক্রিকেট বোর্ডের বয়স 5 মাস, এই 5 মাসে 7 জন পরিচালক পদত্যাগ করেছে। মানে নেতা হিসেবে কতটা ব্যর্থ, কতটা অকর্মণ্য আমিনুল ইসলাম বলবো, সেটা প্রমাণ হয়ে যায়। মানে এই বোর্ডের সবচেয়ে বড় ম্যানিফেস্টো যেটা ছিল আমার কাছে মনে হয় হিডেন ম্যানিফেস্টো, সেটা হচ্ছে আমরা সব করবো, ক্রিকেট খেলবো না, বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করবো না, কিন্তু বিশ্বকাপে প্রিপারেশন নেব। খেয়াল করেন, বিশ্বকাপে মানে ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্টে আমরা খেললাম না, আমরা ক্লাবগুলোর সাথে প্রপারলি মিটিংয়ে বসি না, আমার প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ আমরা জানি না। এই এপ্রিল মাসের যে এই সময়টার কথা বলছি, গত বছরের এপ্রিলে প্রিমিয়ার লিগ শেষ হয়ে গিয়েছিল। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এখন পর্যন্ত প্রপারলি বসতে পারে নাই, একটা চিঠি ইস্যু করতে পারে নাই। এবং যখন আপনি তদন্ত কমিটির কাছে যাবেন না, সাক্ষ্য দেবেন না, ইন পারসন ফেস করবেন না, তার মানে আপনি গিলটি। পালিয়ে বেড়ায় চোর। এই ক্রিকেট বোর্ডের নেতৃত্বের মধ্যে ওই চোর আমি ভাবটা প্রকট। তামিম ইকবাল নিজে যতটুকু বোর্ডে আসা নিয়ে চিন্তিত, তার থেকে তামিম ইকবাল বোর্ডে চলে আসতে পারেন এই নিয়ে বুলবুলরা বেশি চিন্তিত। তামিম ইকবাল কিন্তু এই প্রতিদিন সাক্ষাৎকার দেয় না, কোথাও গিয়ে বলে বেড়ায় না, ঠিক আছে, যে আমি কালকে বোর্ডে আসতেছি, পরশুদিন বোর্ডে আসতেছি। তামিম ইকবালকে নিয়ে বুলবুলের আশপাশে যারা ঘোরে, ডানে বামে যারা থাকে, তাদের চিন্তাটা বেশি, তাদের টেনশনটা বেশি। বিশ্বকাপের আগে যে কাহিনী হইল, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা দ্বিপাক্ষিক সিরিজের আগে এরকম লেজে গবরে হবে, এটা খুবই এক্সপেক্টেড। আপনি ওয়ার্ল্ড কাপ নিয়ে যে কাহিনীগুলো করছেন, ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রশ্ন করলে এখনও উত্তর দিতে ভ্যাবাচেকা খায়। গতকালকে ওটা হয়েছে এখানটায়, না বোর্ড ডিরেক্টররাই। সবচেয়ে বড় ব্যাপার, তামিম ইকবাল যদি ভারতীয় দালাল হয়, বা তামিম ইকবালকে যদি বলা হয় ভারতীয় দালাল, যদিও তিনি ভারত শব্দটাই উচ্চারণ করেন নাই, বা বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে হবে এই কথা একবারও বলেননি 12 মিনিটের ইন্টারভিউয়ে, তারপর তামিম ইকবাল ভারতীয় দালাল হয়ে গেছে। গতকাল ইফতেখার রহমান মিঠু যেটা বললো যে 25 জন পরিচালকের সবাই ভারতে গিয়ে খেলার ব্যাপারে পক্ষে ছিলেন,
তাহলে তো যিনি দালাল বলেছেন এম নাজমুল, তিনি আরো বড় দালাল। তিনিও তো ভারতে গিয়ে ওই 25 জনের মধ্যে পড়েন না, খেলতে রাজি ছিলেন, অ্যাকর্ডিং টু ইফতেখার রহমান মিঠু। এটা আমার কথা না। বিসিবি নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদে। এর ফলে যে কোনো সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি ভেঙে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। এদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ কেন তদন্ত কমিটির মুখোমুখি হয়নি তা খোলাসা করলেন। একই সঙ্গে অভিযোগ করেন, অবৈধভাবে ক্রিকেট বোর্ড ভাঙার পর যাতে আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা না আসে, একজন সাবেক ক্রিকেটার নাকি সেই যোগাযোগও রক্ষা করে চলেছেন। এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। দেশের ক্রিকেট পাড়ায় এখন ক্রিকেটের আলোচনা কম, চেয়ারের আলাপি বেশি। ক্রিকেট ভক্তরা ত্যক্ত বিরক্ত ক্ষমতার পালা বদলের গান শুনতে শুনতে। ক্রিকেট চলে যাচ্ছে তলানিতে, কে ভালো কে খারাপ এগুলোই চলছে গেল 1 বছরের বেশি সময় ধরে। ফারুকের পর বুলবুলের সংসার টিকছে না। সভাপতির চেয়ারে তামিম নাকি অন্য কেউ? কি আসছে সেই পথ? সেই পথ কিভাবে তৈরি হবে, পুনরায় নির্বাচন কবে, সেগুলোর প্রক্রিয়া শুরু হয়েছে অবশেষে। বিসিবি নির্বাচন নিয়ে গত মাসে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ তথা এনএসসি। বিসিবির সহসভাপতি বোর্ড পরিচালকদের সাথে সরাসরি সাক্ষাতের পর আমিনুল ইসলাম বুলবুলও লিখিতভাবে জবাব দিয়েছেন তদন্ত কমিটিকে। তবে যার সময় সেই আলোচিত আর বিতর্কিত নির্বাচন হয়েছিল, সেই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সাক্ষাতের জন্য ডাকা হলেও আসেননি তিনি। কেন অনুপস্থিত ছিলেন সেই ব্যাখ্যাও দিলেন এক ফেসবুক পোস্টে। আসিফের ভাষ্য মতে তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টরের পদে লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন, এমন অভিযোগ তার কণ্ঠে। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা সে বিষয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন আসিফ। সরাসরি অভিযোগের বাণে জর্জরিত করেছেন সাবেক এক ক্রিকেটারকে। তার মতে বোর্ড ভাঙায় এই ক্রিকেটার পেছন থেকে শুধু কলকাঠিই নাড়ছেন না, যোগাযোগ করছেন সরাসরি আইসিসিতেও। এছাড়াও তদন্ত কমিটির প্রজ্ঞাপনে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। পোস্টে এমন অভিযোগে চটেছে বিভিন্ন পক্ষ। ক্ষমতার দ্বন্দ্ব তদন্তের প্রেক্ষিতে টালমাটাল দেশের ক্রিকেট। এই সমস্যা সুরাহা করতেই নিজ থেকেই উদ্যোগ নিয়েছে সরকার। এখন দেখার অপেক্ষা আইসিসির নিয়মের মধ্যে থেকে কিভাবে হয় ক্ষমতার পালাবদল, আর মাঠে কিভাবে ফিরে আসে ক্রিকেট। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ রফিক অবশেষে বুঝে পেলেন দায়িত্ব। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দায়িত্ব সামলালেও জাতীয় দলে কখনোই ডাকা হয়নি রফিককে। নিজেই বারবার জানিয়েছিলেন তিনি বাংলাদেশ দলের সঙ্গে আগ্রহী। অবশেষে তার সেই আর্জি পূরণ করল আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ড। 1 বছরের জন্য জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ রফিককে। বিস্তারিত এই নিয়ে থাকছে রিপোর্টে। আলহামদুলিল্লাহ, আমি তো এটা আসে বসে আছি, বাট আমি বলবো না যে আমাকে নেয় না কেন, বাট আমাদের বেটার যদি পায় আমাকে কেন নিতে, আমি ওদেরতে বেটার, আমি রিকোয়েস্ট করবো যে আমাকে নিতে আপনারা আমাকে কল করুন। অবশেষে স্বপ্ন পূরণ হলো বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের বড় তারকাদের অন্যতম একজন মোহাম্মদ রফিকের। জাতীয় দলের বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই তারকা স্পিনার। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও এতদিন ছিলেন আড়ালে। এর আগে অনেকবারই বিসিবির কোচ হিসেবে জাতীয় দলে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি, তবে তার এই চাওয়া পূরণ হয়নি এতদিন। যদিও তা নিয়ে কোনো আক্ষেপ বা হতাশা ছিল না রফিকের, অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। হতাশা বললে আপনি স্পোর্টসে খেলতে পারবেন, এই হতাশা যদি থাকতো আমি সত্যি কথা এই বয়সে ক্রিকেটে আসতে পারতাম না। শনিবার ঘোষণা আসে মোহাম্মদ রফিককে 1 বছরের জন্য সহকারী স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর নিজের ব্যবসাতেই মনোযোগী ছিলেন রফিক, তবে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে মাঝে মধ্যে কোচিংয়ে দেখা গেছে তাকে। সর্বশেষ বিপিএলেও রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ ছিলেন রফিক। এবার 1 বছরের জন্য দায়িত্ব পেয়ে জাতীয় দলে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান। বোলারদের জন্য নিজের একটা পরিকল্পনা ঠিক করে ফেলেছেন রফিক। গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থাকে, সেটাকে আগে থেকে সামলানো শিখতে হবে। আর ছেলেরা যত তাড়াতাড়ি উইকেট এবং ব্যাটসম্যানকে বুঝতে পারবে তত ভালো করবে। চেষ্টা করব এইসব জায়গায় পরামর্শ দেওয়ার।
জাতীয় দলের হয়ে 33 টেস্টে 100 উইকেট, 125 ওয়ানডেতে 125 উইকেট এবং টি-20তে এক ম্যাচে 1 উইকেট নিয়েছেন মোহাম্মদ রফিক। বাংলাদেশ ক্রিকেটের সবসময়ের সেরা স্পিনারদের একজন তিনি। জাতীয় দলের বর্তমান স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের মুশতাক আহমেদ। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রফিক। একটু দেরিতে হলেও বিসিবির মূল্যায়নে খুশি তিনি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন মোহাম্মদ রফিক। মোহাম্মদ মাসুম, কালবেলা। বর্তমানে বাংলাদেশ ফুটবলের আলোচিত নাম সুলিভান ব্রাদার্স। জানেন কি এই সুলিভান ভাইদের খোঁজ কিভাবে পেয়েছিল বাংলাদেশ? একবার খাবার টেবিলে বসে বেরিয়ে আসে সুলিভান পরিবারের গল্প। বাংলাদেশের নানির সঙ্গে যুক্ত থাকার গল্প আড্ডায় ফাঁস করেন কুইন সুলিভান। সেখান থেকে ধীরে ধীরে আজ বাংলাদেশ ফুটবলের জানপ্রাণ হয়ে উঠেছেন ডেকলান আর রোনান সুলিভান। দেখুন সেই মজার গল্প এবারে রিপোর্টে। বাংলাদেশের ফুটবলে বর্তমানে সবচেয়ে আলোচিত দুই নাম রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। সুলিভান ব্রাদার্স নামে পরিচিত দুই ভাই ইতিমধ্যে লাল সবুজের জার্সিতে মাতিয়েছেন গোটা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের হয়ে জিতেছেন সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা। রোনান ও ডেকলানের আরও দুই সহোদর আছে কুইন ও কাভান সুলিভান। কুইন খেলেছেন লিওনেল মেসির বিপক্ষেও। সুলিভান ব্রাদার্সকে খুঁজে পাওয়ার গল্পে জড়িয়ে আছে কুইনের নাম এবং খাবারের টেবিলের গল্প। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লবঙ্গ কাবাব অ্যান্ড ক্যাফে নামক রেস্তোরাঁয় খেতে আসেন কুইন। নান রুটি ও মাংস খেতে খেতে আড্ডা জমান রেস্তোরাঁর মালিকের সঙ্গে। মালিক জানান তার বাড়ি ঢাকা। কুইন কথা কেড়ে নেন, কুইনের নানি বাড়িও যে ঢাকাতেই। কুইনের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন সেই ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে, যা নজরে পড়ে সেভ বাংলাদেশ ফুটবলের। অরিজিন ফুটবলারদের বাংলাদেশে নিয়ে আসতে কাজ করছে সেভ বাংলাদেশ ফুটবল। যোগাযোগ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। সুলিভান ব্রাদার্সের নানি সুলতানা আলম ঢাকার মেয়ে। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বিয়ে করেন যুক্তরাষ্ট্রে কর্মরত জার্মান অধ্যাপক ক্লাউস ক্রিপেন্ডার্ফকে। এই দম্পতির মেয়ের ঘরে জন্ম নেওয়া 4 ছেলেই ফুটবলকে আপন করে নিয়েছেন, যাদের দুজন রোনান ও ডেকলান। পরের গল্পটা সবার জানা। নানা কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশে আসেন রোনান ও ডেকলান। দুই ভাই এলেন, দেখলেন ও জয় করলেন। বাংলাদেশের সাফ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোনান। 2 গোল ও 1 অ্যাসিস্টের সঙ্গে শিরোপা জেতানো পানেনকা শট। সিনেমাকেও হার মানিয়েছেন তিনি। মানুষের জীবন বড়ই বিচিত্র। কে জানতো 1000 মাইল দূরে থাকা রোনান ডেকলান হয়ে উঠবে 56,000 বর্গমাইল জুড়ে আনন্দের কারণ, খুশির বার্তা দেয়া কাণ্ডারি। ভাগ্যিস সেদিন বাঙালির হোটেলে গিয়েছিলেন কুইন। গরুর মাংস ও খাসির মাংসের সঙ্গে নান রুটিতে কামড় দিতে দিতে ঢাকার গল্প তুলেছিলেন। বাংলাদেশও পেয়েছে নিবেদিত প্রাণ এক ফুটবল পাগল পরিবারকে। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা। এবারে ধনীদের জন্য বোধহয় ফিফা বিশ্বকাপ। 11 জুন থেকে 19 জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের 23তম আসর, যেখানে টিকেটের পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচও ভক্তদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে টাকার বস্তা লাগবে বিশ্বকাপ ভেন্যুতে ম্যাচ উপভোগের জন্য। এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ আর ভালোবাসা। 48 দলের এই আসর যত ঘনিয়ে আসছে, ভক্তদের মধ্যে ততই বাড়ছে উৎসাহ আর উন্মাদনা। সেই সাথে যারা মাঠে বসে বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করতে চাচ্ছেন, তাদের জন্য খরচের হিসাবটাও যে মাথায় রাখতে হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সরাসরি মাঠে বসে খেলা দেখতে চাওয়া সমর্থকদের নাবিশ্বাস ওঠার মতো অবস্থা হতে পারে। একটি ম্যাচ দেখতে হলে খরচ হতে পারে ইতিহাসের সর্বোচ্চ অর্থ। 2026 বিশ্বকাপের অতিরিক্ত টিকিট মূল্য নিয়ে অভিযোগ তো আগে থেকেই ছিল। এর সঙ্গে গাড়ি পার্কিং, যাতায়াত ব্যয়, ভিসা বন্ডের খরচ বিশ্বকাপকে বিলাসবহুল টুর্নামেন্টে পরিণত করতে যাচ্ছে। আগামী 11 জুন থেকে 19 জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের 23তম আসর বসবে, যেখানে টিকিটের পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচও ভক্তদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের কিছু স্টেডিয়ামে পার্কিং খরচ টিকিটের চেয়েও বেশি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে সোফি স্টেডিয়ামে কার পার্কিংয়ের ভাড়ার টাকায় কেনা যাবে IPL ফাইনালের 9টি টিকিট।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটি গাড়ি পার্কিংয়ের খরচ শুরু হবে $300 থেকে, যেখানে কিছু ম্যাচের ক্যাটাগরি 3 টিকিটের দাম $140। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ চলাকালে গড় পার্কিং খরচ প্রায় $175। কিছু জায়গায় এটি $250 পর্যন্ত পৌঁছাবে। আর হিউস্টনে প্রতিটি বড় গাড়ির জন্য $700 পর্যন্ত পার্কিং খরচ লাগতে পারে। এছাড়া গণপরিবহনে নির্ধারিত ভাড়া বাড়ছে কয়েক গুণ। বোস্টন শহর থেকে জিলেট স্টেডিয়ামে যেতে 27 মাইল ট্রেন যাত্রার ভাড়া এখন $75, যা স্বাভাবিক সময়ে ছিল মাত্র $20। এছাড়া 2022 কাতার বিশ্বকাপের মতো বিনামূল্যে গণপরিবহনের সুবিধা এবার থাকছে না। এর বাইরে বেশ কিছু দেশের দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ভিসা পেতে $5,000 থেকে $15,000 পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। এতে মারাত্মক আর্থিক চাপে পড়তে পারেন আলজেরিয়া, সেনেগাল, আইভেরি কোস্ট সহ বেশ কিছু দেশের সমর্থকরা। তাই বলা যায় এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ফুটবল উন্মাদনার সঙ্গে আর্থিকভাবেও লাভবান হতে যাচ্ছে। মোহাম্মদ মাসুম, কালবেলা। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস বুলেটিনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।